আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি LB24-এর ভেরি স্পেশাল এপিসোডে। ভেরি স্পেশাল এই জন্য যে আমরা সকলেই কিন্তু বাংলাদেশের পুরুষ ক্রিকেট টিম, নারী ক্রিকেট টিম সম্পর্কে সবাই জানি এবং সবাই এ সম্পর্কে কেউ জানে না এমন কেউ নেই। কিন্তু বাংলাদেশের আরেকটা ক্রিকেট টিম রয়েছে যেটা সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না এবং তাদের অ্যাচিভমেন্টও কিন্তু কম না। আমরা একটু পরে জানতে পারবো। আসলে আমি বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম বলে একটা টিম রয়েছে, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না। আমরা আসলে সৌভাগ্যবান, আমাদের বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের ফাউন্ডার এবং ক্যাপ্টেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত। চলুন তার সাথে পরিচিত হয়ে জেনে নিই আমরা আসলে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম সম্পর্কে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মহসিন, যেটা আমি বলছিলাম যে উনি বাংলাদেশ ক্রিকেট টিমের ফাউন্ডার এবং একই সাথে ক্রিকেট টিমের ক্যাপ্টেনও। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে LB24-এর। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর LB24-কে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের এই টক শো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমরা আসলে অনেক মানে সৌভাগ্যবান বলবো আর কি। মহসিন ভাই, আপনি যদি একটু বলেন যে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম সম্পর্কে, এটার যাত্রাটা কিভাবে হলো বা কিভাবে শুরু হলো এটা? আচ্ছা, বেসিক্যালি এটা যাত্রাটা শুরু হচ্ছে আপনার 2015 থেকে। আর এই নর্মালি বাংলাদেশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা যে ক্রিকেট খেলতে পারে সেই যাত্রাটা শুরু হয় 2010 সাল থেকে। সেই যাত্রাটা আমার হাত দিয়ে শুরু, এবং 2010 সাল থেকে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষরা যে ক্রিকেট খেলতে পারে সেই যাত্রাটা উন্মোচিত হয় আমার হাত ধরেই হয়। এবং 2015 সালে আমি বাংলাদেশে মাত্র 32 জন প্লেয়ারকে নিয়ে হুইল চেয়ার ক্রিকেট টিমের যাত্রাটা শুরু করেছিলাম। এখন প্রায় 200+ হুইল চেয়ার ইউজার সারা বাংলাদেশে, এবং ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের এই টিমটা দেশের বাইরে খেলতে যায়। বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু আমরা জয়েন করে থাকি। জি, আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা আমরা যেটা দেখি যে হুইল চেয়ার বা এরকম খেলাগুলি ইনডোরে হয়, আপনাদের এটা কি ইনডোর আউটডোর নাকি? না, আমাদের খেলাটা সম্পূর্ণ হচ্ছে আউটডোরে হয়। মানে ক্রিকেট সাধারণত যেভাবে হয় আর কি, এবং নরমাল ক্রিকেটের মতো আমাদের খেলাটা। আচ্ছা, আমাদের খেলাটা ডিফারেন্স এই জায়গাতে আমরা হুইল চেয়ারে বসে খেলছি, আর নর্মাল পিপল যারা আছে তারা স্বাভাবিকভাবে খেলছে। সো আমাদের খেলাটা হচ্ছে আপনার হুইল চেয়ারে বসেই ব্যাটিং করতে হবে, বোলিং করতে হবে, ফিল্ডিং করতে হবে, এবং প্রপার ওয়েতে। আচ্ছা, আছে না বসে চাকিং করা, তাকি একদম নর্মাল ক্রিকেটের মধ্যে হবে। এবং ক্রিকেটের যা রুলস আছে আমাদেরও সেম রুলস। আচ্ছা, তো আপনার এই ব্রিটেনে বা আসার উদ্দেশ্য কি? আসছেন কবে আপনি? আমি আসি 27 সেপ্টেম্বর। আচ্ছা। সো অনেকদিন একটা স্বপ্ন ছিল যে লন্ডনে যাব, এবং লন্ডনে একটা টিমও আছে। তো ওরা হচ্ছে ইনডোরে ক্রিকেটটা খেলে। সো ওদের সাথে আমার বেশ কয়েকজনের সাথে যোগাযোগও হয়। সো ওদেরকে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে যে আমরা আউটডোর ক্রিকেটটা খেলছি, তোমরা আউটডোর ক্রিকেটটা শুরু করো। সো এই একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার এইখানে অনেক ক্রিকেটের ক্রেজ। সো সেই জায়গা থেকে চিন্তা করলাম, অনেক পরিচিত আছে, যেমন শাহ ইউসুফ ভাই আমার পরিচিত। তো এদের মাধ্যমে আমার যে জার্নিটা, সেই জার্নিটা শেয়ার করতে চাই, যাতে করে লন্ডনে অনেক বাঙালি আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা সহযোগিতা করে থাকে। যেহেতু আমরা সেভাবে কিন্তু কোনো ধরনের সহযোগিতা আমরা পাই না, আমাদের কিন্তু খুব কষ্ট করে এই জায়গাতে আসতে হয়েছে। তো সেই জায়গা থেকে মনে করলাম যে বাঙালিতে বা বাঙালি কমিউনিটিতে যারা আছে তাদের সাথে যদি আমাদের এই বিষয়টা একটু শেয়ার করতে পারি, তো সেই জায়গা থেকে মূল উদ্দেশ্য নিয়ে আসা। এবং অনেকের কাছে শুনছি যে হুইল চেয়ার ফ্রেন্ডলি, বা যে সব জায়গাতে একজন হুইল চেয়ার ব্যবহারকারী কিন্তু ইজিলিভাবে মুভ করতে পারে, যেটা আমাদের বাংলাদেশে সম্ভব না। আমি আদৌ আজকে 2 দিন হলো আমি ঘুরতেছি, তা আমি আসলে কোথাও কোনো ধরনের মানে বাধার সম্মুখীন হইনি। আমি ইজিলিভাবে, সাথে আমার বা বড় ভাই আছে সুলতান ভাই, উনি আমাকে নিয়ে আসছে। সো বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, বাট কোথাও দেখি নাই যে একজন হুইল চেয়ার ব্যবহারকারী কেউ পুশ করছে। সো নিজেই কিন্তু সবকিছু সে করতেছে। তো এই যে একটা বা এনভায়রনমেন্ট দেখা, এই এনভায়রনমেন্টটা কিন্তু আমি আমার কমিউনিটিতে, আমি কিন্তু আমার সোসাইটিতে সেটা শেয়ার করতে পারবো। অবশ্যই। আর এখানে যে টিমটা রয়েছে, এটা কি আমাদের বাংলাদেশি কমিউনিটির টিম নাকি? না, এটা বাংলাদেশি বুঝতে পারছি, মানে যুক্তরাজ্যের। ওরা যেটা আমার সাথে বললো যে ওরা আসলে
ইনজুরিটা খুবই মানে দেখে আর কি, আচ্ছা। যে কোনো প্লেয়ার যাতে কোনোভাবে ইনজুরি ফেস না করে, সেই জায়গাতে তারা ইনডোরে তারা খেলছে। আচ্ছা, এখানে যে আপনারা যে বাংলাদেশে যে 2015 থেকে বলছেন আপনি শুরু করলেন আপনার এই হুইল চেয়ার ক্রিকেট টিমের যাত্রাটা, আপনার বাংলাদেশ ছাড়া আপনারা কোথায় কোথায়? আমরা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে আমাদের টুর্নামেন্ট হয়, আচ্ছা। ইন্ডিয়া টিমও বাংলাদেশে আসে, আচ্ছা। নেপালে আমাদের টুর্নামেন্ট হয়। আমরা 2013-তে লাস্ট এশিয়া কাপ খেলে আসছি। আমরা এখন পর্যন্ত 2টা এশিয়া কাপে জয়েন করেছি। আমরা এখন পর্যন্ত 6টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছি, 6টা থেকে 3টাতে চ্যাম্পিয়ন, 3টাতে রানার আপ। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। হ্যাঁ, সো আসলে আমাদের যেটা বললাম যে মাত্র 32 জন যে শুরু করছে, এখন 200+ হুইল চেয়ার ইউজার, এবং ডিভিশনাল আমাদের প্রায় 4টা অলরেডি ক্লাব আমরা প্রতিষ্ঠিত করেছি। সো ওইখান থেকে হচ্ছে আমাদের প্লেয়ারগুলো কিন্তু বেরিয়ে আসতেছে। সো এই প্লেয়ারগুলোকে নার্সিং করা, ওই ক্লাবগুলোকে সহযোগিতা করা, এইটার জন্য আমরা আসলেই কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না, ফান্ডিং। হ্যাঁ, এইটা আমাদের বড় স্বল্পতা। তো ফান্ডিং এর কথাটা যে বললেন আপনি, ফান্ডিং কি বাংলাদেশের গভর্নমেন্ট কি আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে, নাকি এটা শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগেই আপনারা এটা চালিয়ে যাচ্ছেন? এটা ব্যক্তিগত উদ্যোগে বলতে যেমন মনে করেন আমার পরিচিত, যেমন শাহ ইউসুফ ভাই আমার পরিচিত, তাকে যদি আমি বললাম যে ভাইয়া আমার একটা টুর্নামেন্ট আছে সামনে, যেমন আমাদের রিসেন্টলি হচ্ছে ডিসেম্বরে আমাদের একটা টুর্নামেন্ট আছে। আচ্ছা। হ্যাঁ, সো ওইখানে যাওয়ার জন্য যে আমাদের যে ফান্ডিং, আমাদের যে স্পন্সর, আমরা এখন পর্যন্ত কোনো স্পন্সর পাইনি, এবং সরকারিভাবে আমরা কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। তারপরে বাংলাদেশ সরকার আপনাদের কোনো ধরনের সহযোগিতা করে নাই? আমরা কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা। লাস্ট 2019 সালে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 19টি স্পোর্টস হুইল চেয়ার পেয়েছি। আচ্ছা। আর 2023 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমরা 4 লক্ষ টাকার একটা সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতা দিয়ে আমাদের একটা 25 জনের একটা টিম যায় একটা টুর্নামেন্টে খেলতে, 4 লক্ষ টাকা দিয়ে আমাদের কি হয় সেই জায়গাতে আমাদের প্রায় 23 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, এবং আমরা এগুলো হচ্ছে ধার দেনা করে অ্যারেঞ্জ করে আমরা এই টুর্নামেন্টগুলো খেলতে গেছি। বাংলাদেশ সরকার এখানে উদ্যোগ না নেওয়ার কারণ কি? এত বড় আপনার যে অ্যাচিভমেন্টগুলির কথা বললেন, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। এটা তো সেই জায়গাতে আমরা অনেকবার চেষ্টা করেছি গভর্নমেন্টের সাথে এই বিষয়গুলা, যারা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তাদের কাছে আমাদের অ্যাপ্রোচগুলো আমরা করেছি, বাট তারা খালি বলতেছে যে দেখতেছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের গঠনতন্ত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটের একটা উইংস ওপেন করা হয়েছে। সেই উইংসের দায়িত্ব দেওয়া হচ্ছে আকরাম খান সাহেবকে, বাট সেখানে কোনো ধরনের কাজই করেনি। তো এই এইসব প্রবলেমের কারণে কিন্তু আমাদের স্পোর্টসটা মানে সামনের দিকে আগাচ্ছে না। আমরা বাইরের দেশগুলোতে দেখি, যেমন হচ্ছে ইংল্যান্ডে ওরা কী ধরনের ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। আপনারা যখন শুরু থেকে এই পর্যন্ত কি কি চ্যালেঞ্জগুলি আপনাদেরকে ওভারকাম করে আসতে হয়েছে এই পর্যন্ত? আসলে আমাদের বড় চ্যালেঞ্জটা ছিল আসলে এই প্লেয়ারগুলোকে একত্রিত করা, এবং আসলে আমাদের এই প্লেয়ারগুলো বিভিন্ন জেলা থেকে তাদেরকে আমার নিয়ে আসতে হয়েছে। তো সেখানে বড় বাধাটা ছিল আমাদের ট্রান্সপোর্ট, তাদের হোটেল অ্যাকোমোডেশন, ঢাকাতে কোনো ধরনের তাদের রাখার কোনো ব্যবস্থা নেই। আর বড় সবচেয়ে সমস্যা হচ্ছে যে ফান্ডিং ছাড়া কোনো কিছু সম্ভব না, এবং গ্রাউন্ড ফ্যাসিলিটি নেই আমাদের কোনো। আসলে আমরা যে একটা প্র্যাকটিস করব সেইভাবে আমাদের কোনো গ্রাউন্ড নেই। যে কোনো টুর্নামেন্টের আগে আমাদেরকে হচ্ছে মাঠ ভাড়া নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। সো তারপর হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য আমরা মাঠগুলা ভাড়া নিতে হয়। অনেকগুলি তো এখন ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, এখানে কি আপনাদের কোনো অ্যাক্সেস নেই? আমাদের কোনো অ্যাক্সেস নেই। আপনারা কি চেষ্টা করেছিলেন যে ওখানে সুযোগ দেওয়ার জন্য? তাতে আমরা অনেকবার অ্যাপ্রোচ করেছি, কিন্তু কেউ কোনো ধরনের পাইনি, বা সুযোগ যদিও হয়েও দেখা যাচ্ছে যে ওই গ্রাউন্ডটা হচ্ছে হুইল চেয়ার ফ্রেন্ডলি না, এই বিষয়টা হচ্ছে তাদের মাথায় নেই। অবশ্যই, জি জি। হ্যাঁ, দেখা যায় যে 3টা-4টা সিঁড়ি, ওই 3টা-4টা সিঁড়ি বেয়ে আমার হুইল চেয়ার নিয়ে যাওয়াটা সম্ভব না, সো ডিফিকাল্ট। এই যে বাধাগুলো কিন্তু এখন পর্যন্ত পেয়ে আসছে, কিন্তু এটা আসলে ডিফিকাল্ট কিছু না, এটা তো আপনাদের হুইল চেয়ার ফ্রেন্ডলি করা সম্ভব। এটা একদমই পোর্টেবল যদি সেটা স্থায়ীভাবে কিছু না করতে পারে, সেই জায়গাতে কিন্তু টেম্পোরারি করতে পারে। ইচ্ছা থাকলেই হয়, সবচেয়ে ইচ্ছা যদি থাকে। আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এটার ব্যাপারে উদ্যোগ নেবেন অবশ্যই। আপনাদের এই আমি সত্যি মানে খুশি হয়েছে। আমি আসলে এতটা জানতাম না, জানতাম হয়তো একটা টিম আছে বা কিছু একটা, কিন্তু এতটা জানতাম না। সত্যি অনেক এটা সুখবর আমাদের জন্য আপনারা যে কাজগুলি করছেন। আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিবেন, এবং পরিবর্তিত পরিস্থিতিতে এখন হয়তো আপনারা হয়তো নতুনভাবে অ্যাপ্রোচ করতে পারেন সরকারের কাছে, যে আমাদের চেষ্টা নতুনভাবে যারা এখন বর্তমানে দায়িত্বে আছে। জি, প্রধান উপদেষ্টা বরাবর আমরা অলরেডি একটা স্মারকলিপি তৈরি করেছি, এটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন দেশের পরিস্থিতি আসলে সেভাবে স্বাভাবিক না, বাট স্বাভাবিক হলে আমরা হয়তো বা তার বরাবর এই চিঠিটা আমরা উপস্থাপন করব। জি, মহসিন ভাই, আপনি যদি এখন আমাদের দর্শকদের
এবং একই সাথে আপনি বাংলাদেশ সরকারকে, কারণ বাংলাদেশেরও অনেকেই অবশ্যই দেখবে এটা, সরকারের কাছে আপনাদের কোনো আবেদন, এবং একই সাথে এখানে যারা রয়েছে প্রবাসে, শুধু এই দেশে না সারা বিশ্বে যে বাঙালিরা রয়েছেন তারা আপনাদের তাদের জন্য যদি আপনার কোনো কিছু বার্তা থাকে আপনি বলতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। যে এটা হচ্ছে আমি এটাই বলতে চাই যে আসলে আমাদের হাজারো সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা পাড়িয়ে কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং সরকারে যারা আছেন বর্তমানে তাদের ফুল সাপোর্টটা আমরা চাই। এই প্রতিবন্ধী সেক্টরে বা প্রতিবন্ধী ব্যক্তির যারা স্পোর্টস নিয়ে কাজ করছেন তাদের পাশে এসে দাঁড়াবেন, এবং লন্ডনে বসবাসরত যারা বাঙালি আছেন তাদেরকে আমি একটাই আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে যে আসলে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশি বিভিন্ন দুর্যোগে বলেন, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। আমি সেটা চাচ্ছি না, সহযোগিতাটুকু চাচ্ছি না, বাট আমরা চাচ্ছি যে আমাদের হুইল চেয়ার ক্রিকেট টিমের পাশে আপনারা এসে দাঁড়ান, যাতে করে আমরা আপনাদের প্রমোশন করতে পারি। আমরা আসলেই কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না, বাট সেটার ধারাবাহিকতায় কিন্তু আমরা সেই সক্ষমতা কিন্তু আমরা দেখিয়েছি, দেশের বাইরে কিন্তু বাংলাদেশের পতাকা কিন্তু তুলে ধরেছি। তো সেই জায়গাতে আমরা চাই যে বাঙালি যারা আছেন সবাই আমাদের হুইল চেয়ার ক্রিকেট টিমের পাশে এসে দাঁড়ান, যাতে করে আমাদের যে স্বপ্নটা, আমাদের 2025 একটা ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপে আমরা যেন একটা ভালো একটা টিম নিয়ে যেতে পারি 2025-এ, এবং আমাদের যে ডিভিশনাল ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোকে যেন আমরা প্রপারলিভাবে নার্সিং করতে পারি এবং সব ধরনের সুযোগ সুবিধা আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি, এবং সেখান থেকে কিন্তু হচ্ছে আমাদের এই মেইন টিমে প্লেয়াররা এসে যুক্ত হয়ে তাদের যে মনের যে স্বপ্নটা, তাদের যে বাসনাটা সেটা সে অ্যাপ্লাই করবে। ধন্যবাদ মহসিন ভাই, আমরা সত্যি সত্যি আনন্দিত হয়েছি আপনি আমাদের স্টুডিওতে আসছেন, এবং আমরা গর্বিত, এবং আমি আশা করি ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মোহাম্মদ মহসিনের কথা, এবং আপনারা জানলেন আসলে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের অ্যাচিভমেন্ট কিন্তু অনেক, আমরা অনেকে হয়তো জানি না, কিন্তু তাদের অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা মানে বাংলাদেশের ক্রিকেট টিম এবং মহিলা ক্রিকেট টিম যে ধরনের সুবিধা পান তারা কিন্তু ওর কিছুই পান না, ইভেন সরকারের কাছে তাদের ওরকম রিকগনিশনও নেই। যদিও বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেট বোর্ডে ওনাদের জন্য কিন্তু একটা উইন্ডো খোলা রয়েছে, কিন্তু ওনারা সেই সহযোগিতা পাচ্ছেন না। এটা তাদের অধিকার, ওনারা কোনো এটা এরকম না যে তারা ওনারা কারো সহযোগিতা বিনা কারণে চাচ্ছেন, এটা তাদের অধিকার, এবং দেশের যেভাবে মান সম্মান ওনারা উজ্জ্বল করছেন বহির্বিশ্বে, আমি আশা করব আমাদের কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই বিষয়টির দিকে নজর দিবেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একই সাথে আমরা বহির্বিশ্বে যারা রয়েছে আমরা সকলেই যেন এদিকে একটু সুদৃষ্টি রাখি। আমরা অনেকভাবে অনেক কিছুর জন্য সহযোগিতা করি এবং অনেক কিছু ফাউন্ডেশন তৈরি করি, সব কিছুই করি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং ওনাদের যেখানে দরকার, আমাদের দান বা দয়ার দরকার নেই, বাংলাদেশ সরকার যেন একটু সুদৃষ্টি দেয়, এই দিকটা যেন আপনারা গুরুত্বপূর্ণ যারা যেখানে রয়েছেন অন্ততপক্ষে সরকারের নজরে এই বিষয়টা আনবেন বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ সাক্ষাৎকার। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।